তার মানে নাটকের বাজেট আরো কমে গেল। তো তাহলে আমরা কোথায় যাব? সাধারণ নতুন যে নির্মাতা যে ছেলেরা আসে ওরা 1 থেকে 1.5 লাখ টাকার উপরে পায়। এবং বেশিরভাগ ছেলে পেলে পকেট থেকে পয়সা দিয়ে নাটক বানায়, কারণ তাদের যে এবং শখটা আছে, চ্যানেলরা তাদের যে জমি কিনে উদ্যোগটা ফেলে। রয়েছে, তারা নিজেদের বাড়িতে টাকা এনে অনেকে নাটক বানাচ্ছে এবং তারা অত্যন্ত মেধাবী ছেলে পেলে যারা কাজ করে, আমি দেখেছি তো নতুন ছেলেরা, এবং তারা তাদের একটা স্বপ্ন নিয়ে তারা আসে নাটক বানাবার বা ভবিষ্যতে হয়তো সিনেমা করবে। তারা যে বাজেট পায় তাদের তো নাটক বানানো সম্ভব হয় না। হ্যাঁ ভাই, আমরা এই বাজেট এবং আরেকটা বাজেটের বাজেটের একটা কারণে ব্যাপার যে আছে সীমাবদ্ধতা তৈরি হচ্ছে সেখান থেকে বের হওয়ার উপায়গুলি কি হতে পারে, যাতে মানুষ, কারণ আমরা শুধু ঈদ না, সারা বছরই আমরা বিনোদনের যেই ক্ষেত্রগুলি আছে সেখানে কিভাবে আরো, আমরা অন্যান্য ক্ষেত্রেও দেখেছি যে মঞ্চ নাটকেও কিন্তু এই সমস্যাটা আছে বাজেটের ক্ষেত্রে যেটা। তো এইটা নিয়ে একটু জানতে চাইবো, তবে তার একটা বিরতি দিয়ে দর্শক যাচ্ছি একটি বিরতিতে, ফিরছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। হায়াত ভাই, যেই কথাটি একটু আগে উঠেছিল, বিশেষ করে যে বাজেট নিয়ে সমস্যাটা, তো এই সমস্যাটা সামগ্রিকভাবে আর কিভাবে আপনাদেরকে এফেক্ট করে? হ্যাঁ, বাজেট কম হলে যেটা হয় যে আমাদের তো খরচ যেগুলো আছে এগুলো ফিক্সড খরচ, ওগুলো হবেই। যেমন একটা প্রোডাকশন কস্ট এখন যারা নাটক বানাই আমরা, মানে একেবারে চোখ বন্ধ করে 35,000 টাকা পার ডে, মানে এটা হলো জাস্ট প্রোডাকশন কস্ট, মানে এই ভাড়া ওই ভাড়া সেই ভাড়া মিলে খাওয়া দাওয়া মিলে এগুলো। এখন তারপরে তো ধরেন আপনার আর্টিস্টের পেমেন্ট, যেটা একটা মেজর খাত আমাদের, তো এখানে মেজর খাতটা এফেক্ট করে। মেজর খাতটা এফেক্ট করে যে যত কম টাকা হবে আমি তত কম আর্টিস্ট দিয়ে নাটক বানাবার চেষ্টা করব। তাহলে আমি যে রাইটারের নাটকটা নিব তাকে প্রথমেই বলে দেবো, ভাই দেখো, বাপ থাকলে মা থাকবে না, আর ভাবি থাকলে ভাবিকে বিধবা করবে। হ্যাঁ, আর হ্যাঁ, মানে এটা আমরা করছি এখন। নায়িকা তো একটা থাকবে, নায়ক একটা থাকবে। নায়ক যদি A+ হয় তাহলে নায়িকা A- হবে, নায়িকা A+ হলে নায়ক B- হবে, কারণ আমার তো সব টাকা হিসাব করতে হয়। তাহলে এই করতে গিয়ে তো নাটক হয় না। আমার যদি একটা ক্যারেক্টার আমি লিখছি, সেই ক্যারেক্টারে যদি আমার মনে হয় গিয়াসউদ্দিন সেলিম ফিট, সে যত টাকাই নেক তাকেই আমি নেব, সেটাই হওয়া উচিত আমার নাটক মানে ডিরেক্টরের কাজ। মানে একটা কাজ আমাকে, মানে এই আর্টিস্টকে দরকার, তো এই আর্টিস্টকে আমি নিব, তার যতই রেট হোক, কিন্তু সেটা তো আমরা পারছি না, কারণ আমি হিসাব করতে গিয়ে পারছি না। তারপরে আমি কয়দিন শ্যুট করব, কারণ একটা কাজ, এটা তো আপনিও বোঝেন আমিও বুঝি, একটা লেখা যদি আমি লিখি, একদিন লিখে একরকম হবে, এটাকে যদি 10 বার মানে রিভাইজ করে আমি এটা লেখাটা ইমপ্রুভ করতেই থাকবে। তো আমি শর্ট যদি একটা শর্টেই সব ওকে হয়ে যায়, তাহলে তো আপনি বুঝতেই পারেন আমার ইঞ্জিন নেওয়ার কোনো টাইম নাই, কারণ টাইম শেষ হলেই, আমার বেশি টাইম নিলে আমাকে পয়সা বেশি দিতে হবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে, যারা সবাই জানে, একটা নাটক বানাতে 2 দিন আমরা খরচ করি, কারণ 2 দিন হলে আমার যা টাকা দেন মোটামুটি আমরা কুলাইতে পারি। তাও কেউ রাত 2টা 3টা পর্যন্ত শ্যুট করে আমরা শুনেছি। হ্যাঁ, আমি আমার ইউনিটের 10টার মধ্যে চেষ্টা করি, যখন খুব টানা হ্যাচড়া হলে 10:30টা, হয়তো কোনোদিন 11টা হয়, কিন্তু এর বেশি আমরা যাব না। হ্যাঁ ভাই, আরেকটা জিনিস জানতে চাই যে এই ক্ষেত্রে সরকার কোনো সহযোগিতা অথবা আপনাদের কাছ থেকে এই যে এখানে সরকারের ভূমিকাটা কি? সরকারের ভূমিকা হলো যে প্যাকেজ নাটকের, যেটা সরকার যে প্রথম যে নিয়মটা করতে চেয়েছিলেন, যে বিটিভি এই প্যাকেজ নাটক ইন্ট্রোডিউস তো করেছে বিটিভি, এবং বিটিভির একটা ইয়ে ছিল যে তারা প্রতি মাসে 4টে করে নাটক নেবেন এবং তারা বাইরের ভালো প্রডিউসারদের ডাকবেন, ডেকে বলবেন যে একটি নাটক বানিয়ে দাও, ভালো নাটক, যে যত ভালো বানাবে আমরা সেইভাবে তোমাদেরকে ক্যাটাগরাইজ করব, যে এই ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, এবং প্রতি মাসে প্রত্যেক ক্যাটাগরি থেকে নাটক নেওয়া হবে, এবং সেই নাটকগুলো যে মূল্যে নাটকটি বানানো হবে সেই মূল্যে দেওয়া হবে তাদেরকে, এবং তারপর টেন্ডার করে বিজ্ঞাপনদাতা ডেকে প্রচার করা হবে। তো সেটাই সবচেয়ে সহজ পন্থা ছিল, কিন্তু সেটা তো বিটিভি করতে পারে নাই, সেটা করেছে পরে 21শে টিভি, এবং 21শে টিভি সাকসেসফুলি করেছে। এবং 21শে টিভির নাটকের কোয়ালিটিগুলো যদি আমরা দেখি সেই সময়কার, প্রত্যেকটি টপ ক্লাস নাটক, কারণ ওরা পৃষ্ঠপোষকতা করেছেন নাটকের পিছনে। কিন্তু এখন হয়েছে, নাটক হলো এখন একটা স্নোর কোটের মতো আর কি, একটা প্রোডাক্ট। ভাই দিয়ে যান, কত নেবেন বলেন, চালিয়ে দিলাম। তো এভাবে তো হবে না, দোষগুলো আমাদের উপরে আসে, আমরা ভালো নাটক বানাই না। মানে রাস্তায় বেরোলে, ভাই আপনি কি আজকাল অভিনয় করেন না? বলে কেন, আপনাকে দেখি না তো। বলে ভাই আমার তো প্রতিদিনই নাটক যাচ্ছে। ও আচ্ছা, তাই দেখি, তার মানে দেখে নাই। আচ্ছা, এখানে একটু জেনে নিন, এই ঈদে আপনি কি নাটক করেছেন? এই ঈদে আমি বানিয়েছি 2টো নাটক, আমি মাত্র 2টো নাটক বানিয়েছি, কিন্তু অভিনয় করেছি অনেকগুলোতে। কিন্তু সেগুলো তো অভিনয় করতে হয় বলে করা, সব নাটক যে ভালো হয়েছে সে কথা তো আমি নিজেও বলতে পারবো না আপনাকে। তার মধ্যে কয়েকটি নাটক অবশ্যই ভালো হয়েছে, এবং তারা যে পরিশ্রম করে নাটকগুলো বানিয়েছে, মানে
শুধু খরচ কমাবার জন্য, সেটা তো দেখেছি আমি, এবং আমি নিজেও যে পরিশ্রমটা করেছি দুটো নাটক বানাতে। আগের ঈদে বানিয়েছিলাম 5টা, এই ঈদে বানিয়েছি 2টো। হ্যাঁ, তো এই যে এআইটির কথাটা বললেন না তো। হ্যাঁ, এই কথাটি না, এই কথাটি বলা দরকার যে আমাদের যে কম টাকা দেওয়া হয় নাটক বানাতে, সেখানে প্রথমেই যে খড়গটা পড়ে সেটা হলো সরকারি খড়গ। খড়গটা হলো যে নাটকের যে মূল্য ওনারা আমাদের দেন, সেখান থেকে প্রথমেই সরকারের নির্দেশে 10% ট্যাক্স অ্যাট সোর্স কেটে রাখা হয়। কেন? এই টাকাটা তো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, আমার ট্যাক্স পেইড টাকা। মনে করেন 2 লাখ টাকা উনি আমাকে দিলেন, ওনারা প্রথমে 2 লাখ টাকা থেকে 20,000 টাকা কেটে রেখে দেবেন সরকারি খাতে। তাহলে আমি আয় তো করলাম, তো অত টাকা তো আয় হয়। আমার তো আয় তো পরে, আমি তো মানে কাজই তো করলাম না, হ্যাঁ, তারপরে তার প্রফিট হবে, তারপরে না আপনি সোর্সের ট্যাক্স কাটবেন। এটা আসলে রাস্তা বানানোর টেন্ডারের মতো করে ফেলছে বোধহয় না, রাস্তা বানানোর টেন্ডারও কিন্তু এইভাবে টাকা এইভাবে কাটা হয় কাটে না, না, না? সেখানে এক্সপেক্টেড প্রফিটটা ক্যালকুলেট করা হয়, এক্সপেক্টেড প্রফিটের উপরে একটা পার্সেন্টেজ সোর্সে কাটা হয়, এটাই আমরা জানি। সেটা অর্থাৎ আলটিমেটলি 2 লাখ টাকা যদি আপনি বিক্রি করেন, সেখানে এক্সপেক্টেড প্রফিটই মানে হতে 15% ধরেন আপনি, 15% ধরেন, হ্যাঁ। তাহলে 30,000 টাকা, সেটা 10% আপনি কাটতে পারেন না, 3,000 টাকা 3,000 টাকা। বা হ্যাঁ, এইটাই এটাই নিয়ম, নিয়ম। গভর্নমেন্টের সব কাজের তাই নিয়ম। কিন্তু Government নাটক বিনিয়োগ বানাই করে আমরা না। অপরাধ করে ফেলেছি, আমাদের নাটক থেকে যে টাকাটা আমি খরচ করব সেই টাকাতে 10% ট্যাক্স কেটে রাখা যাবে। এটা তো হতে পারে না। এটা কোন এটা কার কোন বুদ্ধিতে আইনে কি হয়েছে? আমি কার জানি না, বুদ্ধিতে হয়েছে? যারা করেছেন তারা নিশ্চয়ই আমাদের চেয়ে অনেক বেশি বুঝেন, আমরা ভাই ক্ষুদ্র বুদ্ধির লোক, কিন্তু এটা আমাদের ক্ষতি হয়, আমাদের কষ্ট হয়, আমাদের অসুবিধা হয়। এমনিতেই- আমাদের মাননীয় অর্থমন্ত্রী যদি এই ব্যাপারটা একটু নজর দেন, আমার মনে হয় তিনিও বুঝবেন যে হ্যাঁ আসলে জিনিসটা বোধহয় ঠিক হচ্ছে না। রাকিব ভাই, এখানে একটু আমরা আপনাদের দিকটাও জানতে চাই যে হায়াত ভাই যেটা বলছেন, আপনি এই যে বাজেট যদি বাস্তবতা এরকম হয় যে সৃজনশীলতার উপরে এক ধরনের খরচ বাজেট দিয়ে তৈরি করা হচ্ছে, তো সেটা আসলে আপনাদের দিক থেকে একটা ফ্লেক্সিবিলিটি আসলে আছে কিনা, যে আপনারা চাইলে বাজেট বাড়ানো বা কমানো? গিয়াসউদ্দিন যেটা বলছিলেন যে বিজ্ঞাপন এই জিনিসটা নিয়ন্ত্রণ করে, এটা কতটুকু সত্য? এক এক করে বলি। সেটা হলো, প্রথমে যদি আসি বাজেটটা হলো যে আমাদের চ্যানেলে, আমার চ্যানেলে দুটো RTV, দুইটা ব্যাপারে আমরা খুব ভাবে ডিস্ট্রিবিউশন জায়গা থেকে নাটক আমরা কিছুটা কমিশনই করে দিই, কিছু আছে প্রিভিউ করে নিই। প্রিভিউতে কিছু মেকার আছে যারা ভালো নির্মাণ করে, একটু মানে আমাদের বোঝার জন্য যে কমিশনিং অর্থাৎ এটা তৈরি করার আগেই আপনারা কমিশনটা এটা হলো যে আমরা আগে কিছু ডিরেক্টর, বললাম মার্কেট হয়তো বা ডিয়ার সেলিম ভাই আছে, বা মোস্তফা ফারুকি বা অনিমেষ, কিছু আছে যাদের আমরা তাদের কাজগুলি ডেফিনেট, নো ডাউট এদের কাজ খুব ভালো হয়, এবং আমরা মনে করি যে ওদের কাজটা আমাদের কথাবার্তা বলে দেয়, তাদেরকে আমরা সেভাবে ডাকি, কথাবার্তা বলার পর ওনারা কিন্তু আমাদের স্টোরি শেয়ার করেন, ওনাদের স্ক্রিপ্ট শেয়ার করেন, এবং কাস্টিং কী হতে পারে, তার কয়দিন কী লাগতে পারে, সেই হিসাবে কিন্তু একটা কথা বলি যে বেশ করে সবারটা আমি ডিফেন্ড করতেছি না, আমার জায়গা থেকে আমি বলতে পারি যে আমরা সত্য কথা হলো, যদি বুঝি যে এই নাটকে এইরকম একটা বাজেট না হলে তার কাজটা হবে না, সেটা কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি। আমাদের চ্যানেলে সব ধরনের বাজেটই আমরা একটা রাখার চেষ্টা করি, মেকার বুঝে, গল্পটার প্যাটার্ন বুঝে কিন্তু আমরা বিজ্ঞাপন একটা বলতে সেটা হলো যে লোকাল করছে যে আসলে কয়েকটা চ্যানেলে বোধ হয় এজেন্সি, আমি জানি না এজেন্সি নিচ্ছে বা তাদের মাধ্যমে নিচ্ছে, কিন্তু আমার চ্যানেল আমি খুব কষ্ট করে এই জিনিসটা আটকে রাখতে পারছি। আমাদের চ্যানেল কিন্তু এটা খুব প্রশ্রয় আমরা দিচ্ছি না, তো দ্যাটস ওয়াই হয়তো আমাদের একটু বিজ্ঞাপনের জায়গা থেকে মানে একটু হয়তো, কিন্তু আমরা সেই সমস্যাটা, এবং ঈদে এবার আমরা যাতে দর্শক দেখতে পারে নাটক, আমরা কিন্তু আমাদের জায়গা থেকে অনেক স্যাক্রিফাইস করে বিজ্ঞাপন একটা সীমিত পর্যায়ে নিয়ে এসেছি। আরেকটা হলো যে দর্শক যাতে নাটকটা দেখে, গুণগত মান বিচার করবে করে, আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি যে সেটা আমরা কিন্তু কিছুটা লস বা আমার ক্ষতি পোষায়ও কিন্তু আমরা ভাবতেছি যে যারা দর্শক উইদাউট মানে অব্লিগেশন, যদি আমি ব্রেকের কথা ভাবি, আমি কিন্তু মানে ব্রেক উইদাউট ব্রেক নাটকও আমরা চালাইছি। রাকিব ভাই, আমরা এটা কিন্তু আমরা যাব, এর মধ্যে থেকে আমি এসে সেলিম ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে আসলে এখন মানে নির্মাণের ক্ষেত্রে মূল চ্যালেঞ্জগুলি কি আপনারা দেখছেন, সেটা যদি আমরা একটু জানতে পারি। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি।